তো সবাই তোমরা ভালো আছো তাই না? জি স্যার। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজকেও আমরা আলোচনা করছি। প্রথমেই তোমাদের ঢাকা উইমেন কলেজের তরফ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা মাইক্রোফোনগুলো অবশ্যই এখন মিউট করে দিবা। যখন কথা বলার প্রয়োজন হয়, প্রশ্ন করার দরকার হয়, তখন আবার তোমরা এই মাইক্রোফোনগুলো আবার আনমিউট করবা। জি স্যার। শিক্ষক পরিচিতি। গতদিন আমরা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এই হোমওয়ার্কটা ছিল কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম। আসলে তোমরা ওভাবে হোমওয়ার্কটা করো নাই। একজন মেয়ে করেছে, সেটা হলো সানজিদা সরকার, তারটা কারেক্ট হয়েছে। তো যেহেতু তোমরা বেশিরভাগ করো নাই, অতএব সেটা আজকে আমরা প্রথম ওইটা একটু বুঝিয়ে পরের অংশগুলোর দিকে আমরা যাব। তো যাই হোক, পাঠ পরিচিতি তোমরা নিশ্চয়ই দেখছো। প্রথমেই আমরা যেটা দেখব, গতদিনের যে হোমওয়ার্কটা ছিল সেটা কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম। তো কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের যদি তোমরা প্রোগ্রাম করতে চাও, প্রথমেই সূত্রটা জানা লাগবে। সূত্রটা হলো কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি অবশিষ্ট 0 হয় তাহলে সংখ্যাটি জোড় হবে, ইভেন হবে, ইভেন বা জোড়। আর যদি তা না হয়, অর্থাৎ অবশিষ্ট যদি 0 না হয়, তাহলে তোমরা জেনে নিবা সংখ্যাটি বিজোড় হবে। তো এটা হলো সূত্র। তোমাদের যদি 2, 4, 8, 16, 32, 64, 100 এই সংখ্যাগুলো বলা হয়, তোমরা নির্দ্বিধায় বলো এগুলো জোড় সংখ্যা। আবার যদি 1, 3, 5, 19, 21, 35 এই সংখ্যাগুলো বলা হয়, এটাও তোমরা খুব সহজেই বলো এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু কিসের ভিত্তিতে এগুলো জোড় এবং বিজোড়, সেটা ওই সূত্র, অর্থাৎ যেটা আমরা বললাম 2 দ্বারা ভাগ করে অবশিষ্ট 0 কিনা। 0 হলে জোড়, 0 না হলে জোড়। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তো যাই হোক, দেখো আমরা এই সূত্রের প্রেক্ষিতে আমরা প্রোগ্রামটা শুরু করছি। এখানে প্রথমেই লক্ষ্য করো #include stdio.h। তো তার মানে ইনপুট আউটপুট হেডার ফাইল আমরা এই ইনক্লুড সেকশনে দিয়েছি। তো এর নিচে অন্যান্য প্রোগ্রামে দেখেছিলা তোমরা গত দিনগুলোয় ইনক্লুড কনাইও। তো এটা তোমরা আগেই জেনে গেছো যে সেটা অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম নাই। কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে, সি প্রোগ্রামে যেটা কম্পালসারি হিসেবে দিতে হবে ইনক্লুড সেকশনে, সেটা হলো stdio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এই অংশটা আমরা বুঝলাম। এরপরে মেইন ফাংশন প্যারেনথেসিস দিয়ে আমরা শুরু করেছি। এরপরে মেইন ফাংশনটা আমরা ওপেনিং ব্রেস দ্বারা শুরু করলাম। এরপরে আমরা ডেটা টাইপ ঘোষণা করলাম। এখানে কি দেয়া হয়েছে? INTN। তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাক্সিমাম স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকে। দেখো সেই ধারাবাহিকতায় ইন্ট n এর পরেও একটা সেমিকোলন আছে, কিন্তু ইনক্লুড সেকশন, তারপরে মেইন সেকশন, এই সেকশনগুলোর শেষে সাধারণত সেমিকোলন হয় না। এছাড়া বাকি সবগুলো স্টেটমেন্টের শেষে সেমিকোলন হয়। তো যাই হোক, আমরা এখানে ইন্ট n দিলাম, অর্থাৎ ডেটা টাইপটা ঘোষণা করলাম n। তার মানে যে সংখ্যাটাকে আমরা কিবোর্ড থেকে টাইপ করব, সেই সংখ্যাটা কম্পিউটার প্রোগ্রামের ভিত্তিতে যাচাই বাছাই করে বলে দিবে সেটা জোড় কিনা। কিন্তু সেই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম n। এই জন্য n একটা সংখ্যা দিব, কিবোর্ড থেকে n এর মানটা
কম্পিউটার বলে দিবে সেটা জোড় নাকি বিজোড়। তো সেই n এর মানটা কি টাইপের হবে সেটা আমরা এখানে টাইপ ঘোষণা করে দিলাম, এটা হলো ইন্ট অর্থাৎ ইন্টেজার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রিন্টএফ। প্রিন্টএফ হলো আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন প্রিন্টএফ, এখানে দেয়া হয়েছে এন্টার দা ভ্যালু অফ n, এন্টার দা ভ্যালু অফ n। তার মানে n এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আমাদেরকে কিবোর্ড থেকে দিতে হবে। এটা একটা আউটপুট ফাংশন। কম্পিউটার এই মানটা চাবে এবং আমরা কিবোর্ডের মাধ্যমে সেই মানটা কম্পিউটারকে দিব। এরপরে প্রিন্টএফ এর পরের লাইন দেখো, এখানে দেয়া আছে স্ক্যানএফ। তোমরা নিশ্চয়ই জানো স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন, অর্থাৎ আমরা যে মানটা দিব সেই মানটা কোন ক্যাটাগরি অর্থাৎ কোন টাইপের সেটা আমরা এখানে ঘোষণা করে দিব। সেটা হলো ফরম্যাট স্পেসিফায়ার ডি। তার মানে আমরা যে n এর ভ্যালুটা দিলাম সেটা ইন্টিজার ঠিক আছে, কিন্তু কোন টাইপের ইন্টিজার সেটা এখানে আমরা ঘোষণা করে দিলাম ফরম্যাট স্পেসিফায়ার ডি। তো এখানে যদি ফরম্যাট স্পেসিফায়ার আমরা f দিতাম তাহলে নিশ্চয়ই ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ হতো, কিন্তু আগেই যেহেতু আমরা ইন্টিজার n এর মান দিয়েছি ইন্ট, কিন্তু সেই ইন্টিজার মানটা এখানে দশমিক ইন্টিজার, সেই জন্য আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছি। কমা দেওয়ার পরে এখানে %n, তার মানে এটা লোকেশন, তার মানে দশমিক পূর্ণ সংখ্যা যেটা রাখবে কোথায়, অর্থাৎ মেমোরির কোন স্পেসে থাকবে সেটা এখানে আমরা লোকেশনটা বলে দিলাম %n, n নামক ভেরিয়েবলের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের লাইন দেখো, এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি। সূত্রটা কি, এখানে ইফ তারপরে ব্র্যাকেটের মধ্যে দেয়া হয়েছে n, এটাকে তো তোমরা বলো %2, আসলে এটা %2 নয় এইখানে সি প্রোগ্রামে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে n এটার নাম হলো আসলে মডুলাস বাই 2। তার মানে হলো n কে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, তো n মডুলাস বাই 2 ইকুয়াল টু 0। তার মানে n কে 2 দ্বারা ভাগ করে যদি অবশিষ্ট 0 হয় তাহলে কম্পিউটার কি রেজাল্ট দিবে, প্রিন্টএফ। কম্পিউটার রেজাল্ট দেওয়া মানেই হলো আউটপুট হিসেবে আমাদের মান দেয়া। তো কম্পিউটার কি মান সেটা দিবে আউটপুট হিসেবে, কম্পিউটার বলবে n ইজ অ্যান ইভেন নাম্বার। তো তার মানে যদি n কে 2 দ্বারা ভাগ করে অবশিষ্ট 0 হয় তাহলে কম্পিউটার কি রেজাল্ট দিবে, n ইজ অ্যান ইভেন নাম্বার। তার মানে n এর যে ভ্যালুটা তোমরা কিবোর্ড থেকে দিয়েছো সেই মানটা হবে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। আর যদি তা না হয় অর্থাৎ 0 না হয়, n কে 2 দ্বারা ভাগ করে যদি 0 না হয় তাহলে কি হবে, পরবর্তীতে যে প্রিন্টএফ রেজাল্ট দিবে। সেজন্য আমরা এই প্রিন্টএফ এর আগে এলস দিয়েছি, ELSE। এলস মানে কি, এলস মানে অন্যথায়। তার মানে যদি এই কন্ডিশন মিলে যায় উপরের কন্ডিশন, সেক্ষেত্রে তো কম্পিউটার বলবে এটা জোড় সংখ্যা, আর যদি তা না হয় অন্যথায়। অন্যথায়ের জন্য আমরা এলস দিয়েছি। অন্যথায় কি রেজাল্ট দিবে কম্পিউটার, প্রিন্টএফ n ইজ অ্যান অড নাম্বার। তার মানে কম্পিউটার বলবে নাম্বারটা আসলে বিজোড় নাম্বার। তো তার মানে n ইজ অ্যান অড নাম্বার। অড মানে কি, বিজোড়, আর ইভেন মানে। এরপরে আমরা দেখো এখানে ক্লোজিং ব্রেস দ্বারা আমরা এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা সামনের দিকে যাব। তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এরপরের স্লাইড দেখো, আর একটা প্রোগ্রামে আমরা চলে যাচ্ছি, সেটা হলো কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম। কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম। তো দেখো, কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের সূত্রটাও আগেই কনফার্ম হতে হবে তোমাদের। কোন সংখ্যা ধনাত্মক হবে যদি সংখ্যাটা 0-র চেয়ে বড় অথবা 0-র সমান হয়, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। কোন সংখ্যা যদি 0-র সমান অথবা 0-র চেয়ে বড় হয় তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক।
আর যদি তা না হয় সংখ্যাটি হবে ঋণাত্মক। আগে যে প্রোগ্রামটা করেছো জোড় বিজোড়, সেটার ধারাবাহিকতায় সেটার সাথে মিল রেখে এই প্রোগ্রামটা। তো তার মানে ওই প্রোগ্রামটা যারা বুঝতে পেরেছো কোন সংখ্যা জোড় নাকি বিজোড়, তারা নিঃসন্দেহে এই প্রোগ্রামটাও বুঝতে পারবা। তো সেজন্য আমরা এখানে দেখো এই যে ইনক্লুড সেকশনে কি দিলাম, ইনক্লুড stdio.h হেডার ফাইল, এটা আগের মতোই একই নিয়ম। তারপরে আমরা কি দিলাম, মেইন, এরপরে প্যারেনথিসিস, এরপরে ওপেনিং ব্রেস, তারপরে ডেটা টাইপ ঘোষণা করলাম আগের মতোই ইন্টেন্ট। তার মানে যে সংখ্যাটাকে আমরা পরীক্ষা করব ধনাত্মক নাকি ঋণাত্মক, সেই সংখ্যাটা আগের প্রোগ্রামে যেমন সংখ্যাটাকে আমরা n হিসেবে ধরে নিয়েছিলাম, এই প্রোগ্রামেও আমরা সেই সংখ্যাটাকে n হিসেবেই ধরে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। এর পরের অংশটা দেখো, স্লাইড দেখো। এখানে আমরা প্রিন্টএফ লিখেছি, এটা আউটপুট ফাংশন। এখানে কম্পিউটার বলবে এন্টার দা ভ্যালু অফ n, আগের মতোই, আগের প্রোগ্রামের মতোই কম্পিউটার বলবে n এর মান প্রদান করুন। আমরা এখন n এর মান প্রদান করব, কিন্তু সেই n এর মানটা আমরা স্ক্যানএফ এর ভিতরে দিয়ে দিব, অর্থাৎ মানটা কি টাইপের মান হবে। ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমরা কি দিয়েছি, ডি দিয়েছি। দেখো এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি, তার মানে আমরা যে মানটা দিব সেই মানটা হবে আগের মতোই দশমিক পূর্ণ সংখ্যা, এবং সেই মানটা কোথায় রাখবে, নামক ভেরিয়েবলের মধ্যে। এই জন্য আমরা এখানে কি দিয়েছি, এম্পারসেন্ট এন। এই যে এখানে পেছানো এন্ড এর মতো দেখতে, এটা এম্পারসেন্ট, এম্পারসেন্ট এন। তোমরা এই চিহ্নগুলো যেহেতু তোমাদের জন্য নতুন প্রোগ্রামিং এর, এই কারণে এই চিহ্নগুলো যদি তোমরা বুঝতে সমস্যা হয় বা নাম মনে না থাকে, আমাকে জিজ্ঞাসা করবা বুঝতে সমস্যা হলে। ওকে, এরপরে আমরা দেখো ইফ দিয়ে এখানে আমরা সূত্রটা প্রয়োগ করে দিয়েছি। এখানে আমরা সূত্রটা কি দিলাম, সূত্রটা দিলাম ইফ n greater than equal 0, তার মানে n is greater than or equal 0, n যদি 0 এর চেয়ে বড় হয় অথবা ছোট হয়। আচ্ছা যাই হোক, তোমরা একটু ওয়েট করো, আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার ফোন দিয়েছেন, এজন্য আমি একটু রিসিভ করছি। আসসালামু আলাইকুম। জি স্যার, আমার কাছে। স্যার আমি তো এখন ক্লাসে আমি কলেজে আসতেছি স্যার। আচ্ছা, সাউন্ড হচ্ছে একটু, তো যাই হোক তোমরা মিউট করে রাখবা মাইক্রোফোন, প্রয়োজন হলে তোমরা আনমিউট করে প্রশ্ন করবা। আচ্ছা যাই হোক, এখন দেখো প্রিন্টএফ এন্টার দা ভ্যালু অফ n, n এর মান প্রদান করতে হবে। এরপরে দেখো স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার ডি, এরপরে এম্পারসেন্ট n, ফরম্যাট স্পেসিফায়ার ডি এম্পারসেন্ট n। তার মানে আমরা যে সংখ্যাটা দিব সেই সংখ্যাটা দশমিক পূর্ণ সংখ্যা হবে এবং সেটা রাখবে n নামক ভেরিয়েবলের মধ্যে। এরপরে এখানে ইফ n is greater than or equal 0, সংখ্যাটা যদি 0 এর চেয়ে বড় হয় অথবা 0 এর সমান হয়, তাহলে কি দিবে, রেজাল্ট দিবে কি, কম্পিউটার বলবে প্রিন্টএফ n is a পজিটিভ নাম্বার। তার মানে কম্পিউটার বলবে n একটি ধনাত্মক সংখ্যা, পজিটিভ মানে ধনাত্মক, পজিটিভ নাম্বার মানে ধনাত্মক সংখ্যা। কম্পিউটার বলবে n একটি ধনাত্মক সংখ্যা। আর যদি তা না হয়, অর্থাৎ n যদি 0 এর চেয়ে বড় না হয় অথবা 0 এর সমানও না হয়, তাহলে সেক্ষেত্রে এলস, তার মানে অন্যথায়, অন্যথায় কম্পিউটার কি রেজাল্ট দিবে, কম্পিউটার বলবে n ইজ এ নেগেটিভ নাম্বার। তার মানে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা নয়, এটা ঋণাত্মক সংখ্যা। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটাও বুঝতে পেরেছো। কোনো কি সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝে ফেলেছো। আচ্ছা এরপরে দেখো আমরা আরেকটা প্রোগ্রামের দিকে যাচ্ছি, সেটা হলো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো এক্ষেত্রে আমরা প্রথম দিকে একটা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, সেটা হলো একটি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেয়া থাকলে, তো সেটার সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
কিন্তু একটি ত্রিভুজের যদি তিনটি বাহু দেয়া থাকে, বাহুর মান বা দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমরা হয়তোবা জানো। সেটা হলো প্রথমে অর্ধপরিসীমা এস এর মান বের করতে হবে। এস হলো অর্ধপরিসীমা, তার মানে তিনটি বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এরপরে অর্ধপরিসীমা এস এর মান বের হবে। এরপরে আমাদের মূল সূত্র যেটা √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করতে হবে। তো যাই হোক, সেটা পরের স্লাইডে দেখবা। এখন দেখো আমরা শুরু করলাম include stdio.h হেডার ফাইল, এরপরে include math.h হেডার ফাইল। এই যে এটা লক্ষ্য করো, ইনক্লুড সেকশনে তোমরা math.h হেডার ফাইল এটা মনে হয় প্রথম দেখলা। এর আগে তো তোমরা stdio.h stdio.conio দেখেছো, কিন্তু math.h দেখো নাই। তার মানে কোন প্রোগ্রামের ভিতরে, সি প্রোগ্রামের ভিতরে যদি তোমরা রুট ওভার ব্যবহার করো অথবা পাওয়ার ব্যবহার করো, তো সেক্ষেত্রে তোমাদের হেডার ফাইল math.h ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে রুট ওভার নিব, সেই কারণে আমরা এখানে ঘোষণা করে দিলাম কি ইনক্লুড সেকশনে math.h হেডার ফাইল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে মেইন প্যারেনথেসিস দিয়ে আমরা মেইন ফাংশন শুরু করলাম। নেক্সট এর দিকে লক্ষ্য করো, আমরা পরের স্লাইডের দিকে যাচ্ছি। দেখো এখানে আমাদের মেইন অংশটা, মেইন পার্টটা শুরু করলাম। এখানে ওপেনিং ব্রেস, তারপরে ইন্ট এবিসি। তার মানে আমরা ওই যে তিনটি সংখ্যার মান দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেজন্য আমরা তিনটি সংখ্যাকে এবিসি হিসেবে ধরে নিলাম এবং সেই টাইপটা কি ঘোষণা করলাম এখানে ইন্টেজার, পূর্ণ সংখ্যা। তার মানে এবিসি যে তিনটা সংখ্যা, এই তিনটি সংখ্যাই হবে পূর্ণ সংখ্যা। তো সেজন্য আমরা এখানে ইন্ট দিয়েছি। এরপরে দেখো ফ্লোট এস এরিয়া, তার মানে আমাদের প্রথম তিনটি সংখ্যা, যে তিনটি সংখ্যা নিব কিবোর্ড থেকে এবিসি, এই তিনটি সংখ্যা আমরা পূর্ণ সংখ্যায় নিব। বাট অর্ধপরিসীমার মান এবং এরিয়া মানে ক্ষেত্রফল, এই অর্ধপরিসীমার মান এবং ক্ষেত্রফল পূর্ণ সংখ্যায় নাও আসতে পারে। সেজন্য অর্ধপরিসীমাকে আমরা এস দ্বারা এবং ক্ষেত্রফলকে এরিয়া স্টেটমেন্ট হিসেবে ঘোষণা করলাম এবং এই দুইটা টাইপ ঘোষণা করে দিলাম ফ্লোট। ঠিক আছে? ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট, এর জন্য আমরা ফ্লোট এস এরিয়া দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে এখানে আউটপুট ফাংশন প্রিন্টএফ, কম্পিউটারের ভাষা এটা বলবে এন্টার দা ভ্যালু অফ এবিসি। এবিসি তিনটা এবিসি নামক যে তিনটা আমরা ভেরিয়েবল ধরেছি তার মান কম্পিউটার চাইবে এবং এই মানটা আমরা দিব কিবোর্ড থেকে। তো এজন্য আমরা যে মান দিব সেটা স্ক্যানএফ এর ভিতরে আমরা টাইপটা দিব, মান কি টাইপের দিব, ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি। তো এখানে তিনবার ফরম্যাট স্পেসিফায়ার ডি দিলাম। তোমরা কি কেউ বলতে পারো তিনবার ফরম্যাট স্পেসিফায়ার ডি কেন দিয়েছি? না স্যার, স্যার এখানে তো তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা তো আগে ইন্টিজার এ বি সি তিনটা বাহু ধরে নিয়েছি, এর জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার তিনটাতে ডি দিয়েছি স্যার। থ্যাংক ইউ সঞ্জিদা, ভেরি গুড। আমরা এখানে যেহেতু তিনটে সংখ্যার মান দিব, তিনটে সংখ্যা এবিসি দিয়েছি, এবিসি তিনটা যেহেতু সংখ্যা, এই কারণে আমরা এখানে তিনবার দিয়েছি ফরম্যাট স্পেসিফায়ার ডি, তিনবার দিয়েছি। এরপর এটা কোটেশনের মধ্যে আটকানোর পর আমরা কমা দিয়ে কি দিলাম, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট সি। তার মানে তিনটা সংখ্যার লোকেশন এখানে বলে দিলাম। ওকে, এরপরে দেখো আমরা এই যে এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তার মানে আমরা এখানে এ বি আর সি তিনটা সংখ্যাকে যোগ করে সেই যোগফলটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হলো অর্ধপরিসীমা। আর এই অর্ধপরিসীমার আমরা এস নামক স্টেটমেন্টের মধ্যে রেখেছি, এজন্য এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপরে স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে দেখো, অর্থাৎ লাইনের শেষে সেমিকোলন দেয়া আছে। আচ্ছা, ওকে। এরপরের লাইন তোমরা লক্ষ্য করো, এরিয়া মানে কি, ক্ষেত্রফল। এরিয়া সমান এস কিউ আর টি, তার এস কিউ আর টি এই যে এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। তার মানে আমরা বীজগণিত বা পাটিগণিতের ক্ষেত্রে যেভাবে আমরা লিখি, এখানে একটু সেন্স আছে, এজন্য রুট ওভার লেখার জন্য আমরা যেভাবে পুরোটার উপরে রুট ওভার দেই বীজগণিতে, এখানে সেইটা দেওয়ার সুযোগ নাই। এজন্য
এস মাইনাস এ এটাকে যে আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে গুণন করেছি, এস মাইনাস বি এটাকে অ্যাস্টেরিস্ক দিয়েছি, আবার এস মাইনাস সি এটাকে প্রত্যেকটাই ফার্স্ট ব্র্যাকেট শুরু আর শেষ করেছি। কিন্তু যেহেতু এই যে এস এর বামে আমরা স্কয়ার রুট অর্থাৎ রুট ওভারটা নিয়েছি পুরো রাশিটার উপরেই, এজন্য এখানে আরেকটা বাড়তি ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি এবং শেষে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি। তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না, সেজন্য এখানে একাধিক ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে। এজন্য দেখো শেষের দিকে আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী শেষ করেছি, কারণ এখানে আমরা একাধিক ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রিন্টএফ। প্রিন্টএফ কি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল সমান ফরম্যাট স্পেসিফায়ার এফ। এখানে ফরম্যাট স্পেসিফায়ার এফ তারপরে কমা এরিয়া। এখানে ফরম্যাট স্পেসিফায়ার এফ দিলাম কেন? কে কি বলতে পারো? এর আগে তো আমরা সবগুলো যে প্রিন্টএফ এর মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার ডি দিয়েছিলাম, কিন্তু এখানে এফ দিলাম কেন? স্যার ফ্লোটের কারণে। ফ্লোটের কারণে। ভেরি গুড, ফ্লোটের কারণে। তার মানে আমাদের এরিয়াটা টাইপ আগেই ঘোষণা করে দিয়েছিলাম এটা ফ্লোটিং পয়েন্টে হতে পারে, সে কারণে আমরা এখানে এফ দিয়েছি। তো তার মানে আমাদের এরিয়াটার ভ্যালু সম্ভবত পয়েন্টে হবে, সেই কারণেই আমরা এখানে এফ দিলাম। এরপরে এটা সূত্রটা দেয়া আছে কোথায়? এরিয়ার মধ্যে। এরিয়ার মধ্যে সেজন্য আমরা এখানে এরিয়া লিখেছি। তারপরে সবশেষে আমরা কি করলাম? এখানে ক্লোজিং ব্রেস দ্বারা আমরা এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের আগামী দিনের জন্য একটা বাড়ির কাজ দেয়া হয়েছে। তো কোন সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি জিরো তা নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখো। তো এটা যেহেতু কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, এটা যদি পারো তাহলে আশা করা যায় এটাও পারবা ওই রকমই। তো তোমরা একটু ট্রাই করবা, এটা যারা করতে পারবা তারা আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে। তো এরপরে দেখো যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আজকে আমরা তিনটা সলিউশন করলাম, অর্থাৎ তিনটা প্রোগ্রাম সম্পন্ন করলাম। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই, ঠিক আছে? স্যার আমার আছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি দ্বিতীয়টা একটু আবার বোঝাবেন? দ্বিতীয়টা? হ্যাঁ দ্বিতীয়টা। তৃতীয়টা? দ্বিতীয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়টা আবার বুঝতে চাচ্ছ? আচ্ছা জি ফাইন, স্যার। আমি দ্বিতীয়টা আবার তোমাকে কয়েক মিনিট সময় আছে এখনো, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তৃতীয়টা দেখো, কোন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখানে দেখো ইনক্লুড stdio .h, ইনক্লুড কনাইও math.h, তারপরে মেইন। তো তার মানে হলো যে আমরা মান প্রদান আর গ্রহণের জন্য stdio.h হেডার ফাইল নিলাম, ম্যাথের জন্য ইনক্লুড math.h হেডার ফাইল নিয়েছি। তারপরে আমরা মেইন দিয়ে মূল অংশটা শুরু করলাম। এরপরে লক্ষ্য করো এরপরে দেখো ইন্ট এবিসি, তিনটে সংখ্যা আমরা নিলাম। এবিসি ফ্লোট এস এরিয়া, সংখ্যা তিনটি, এবিসি হবে। আর অর্ধপরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করেছি এবং ক্ষেত্রফলকে এরিয়া দ্বারা প্রকাশ করেছি। এরপরে প্রিন্টএফ। প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এবিসি, কম্পিউটার বলবে যে তিনটা সংখ্যার ভিত্তিতে ক্ষেত্রফল নির্ণয় করবে সেই সংখ্যা তিনটির মান প্রদান করো, সেজন্য এন্টার দ্য ভ্যালু অফ এবিসি দেয়া হয়েছে। এরপরে স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, এখানে ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি, ফরম্যাট স্পেসিফায়ার ডি, তার মানে তিনটা সংখ্যা এখানে দিয়েছি। তারপরে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। তারপরে দেখো এখানে অর্ধপরিসীমা এস এর মান নির্ণয় করা হয়েছে, এস সমান এ প্লাস বি প্লাস সি, তার মানে তিনটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করা হয়েছে।
এরপরে এরিয়া সমান SQRT s ইনটু s মাইনাস n টু s মাইনাস b ইনটু s মাইনাস c। তো তার মানে SQRT রুট ওভার পুরোটার উপরে দেয়া হয়েছে। তারপরে প্রিন্টএফ এরিয়া সমান ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল। s মাইনাস a হলো কেন? প্লাসও তো হতে পারতো। s মাইনাস a হলো কেন? ফাইন, জি খুব স্যার। সুন্দর প্রশ্ন করেছো। s মাইনাস a হলো কেন, s প্লাস a হলো না কেন, বা গুণ বা ভাগই হলো না কেন? এখানে s মাইনাস a হলো না এই কারণেই যে এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমরা ছোটবেলায় যখন ক্লাস 9 এ ছিলা তখন নিশ্চয়ই পরিমিতির অঙ্ক করতা। পরিমিতির অঙ্কতে তোমরা দেখেছো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র আছে। একটা হলো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা। আর যদি তিনটা বাহুর ভ্যালু বা মান দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c হয়। সে কারণে এখানে আমরা মাইনাস দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যাই হোক, এখন তারপরে দ্বিতীয় যে প্রোগ্রামটা করেছিলাম, দ্বিতীয়টাও তোমাদের আর একবার আমি একটু রিপিট করছি। তো দেখো, কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্ণয়ের প্রোগ্রাম। লক্ষ্য করো, এখানে ইনক্লুড stdio.h এই অংশটা বুঝছো, তার মানে এই অংশটা পুরোটাই বুঝেছো একই রকম। এর পরের অংশ যেটা, সেটা হলো এন্টার দ্য ভ্যালু অফ n। তার মানে n যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম n। এজন্য কম্পিউটার বলবে এন্টার দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালুটা প্রদান করো। n কিবোর্ড থেকে আমরা কি দিব, n এর মানটা কি, সেজন্য এন্টার দ্য ভ্যালু অফ n এটা প্রিন্টএফ এর মধ্যে দেওয়া হয়েছে। এরপরে স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার d, এখানে একবার আমরা স্ক্যানএফ ফরম্যাট স্পেসিফায়ার d কেন দিলাম, কারণ এখানে n নামক একটা সংখ্যাকে আমরা নির্ণয় করব ধনাত্মক না ঋণাত্মক। এজন্য এখানে দেখো যে ফরম্যাট স্পেসিফায়ার d, হ্যাঁ, একবার দেয়া হয়েছে। এরপরে ampersand n দেয়া হয়েছে। এরপরে এখানে মূল সূত্রটা দেয়া হয়েছে if n greater than or equal 0। তার মানে n যদি 0 সমান অথবা বড় হয় তাহলে কম্পিউটার কি রেজাল্ট দিবে, n ইজ এ পজিটিভ নাম্বার। তার মানে কম্পিউটার বলবে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা। আর যদি তা না হয়, কন্ডিশন যদি মিলে না যায়, এলস অন্যথায় কি বলবে, প্রিন্টএফ n ইজ এ নেগেটিভ নাম্বার। তো এরপরে আমরা ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, নেগেটিভ নাম্বার, তার মানে ঋণাত্মক সংখ্যা। পজিটিভ মানে ধনাত্মক, নেগেটিভ মানে ঋণাত্মক। তো এরপরে আমরা ক্লোজিং ব্রেস দ্বারা প্রোগ্রামটাকে শেষ করেছি বা ক্লোজ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আমাদের সময় একেবারেই শেষের দিকে এসেছে। এরপরেও কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। আর তোমাদের যে হোমওয়ার্কটা দেয়া হয়েছে সেই হোমওয়ার্কটা অবশ্যই করবা। আর একটা মেসেজ তোমাদের দিচ্ছি, সেটা হলো আমাদের এই মাসের শেষের দিকে সম্ভবত পরীক্ষা হবে, জুমে আমরা পরীক্ষা নিব। তো তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো যাতে সবাই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো। এই জন্য তোমরা অবশ্যই ক্লাস মিস করবা না, সবাই ক্লাস করবা। যাই হোক, নাম প্রেজেন্ট কি বাকি আছে কারো? এর আগে যারা প্রেজেন্ট দিয়েছিল? জি স্যার, আমার আছে। হ্যাঁ বলো। 7038। হ্যাঁ, 7038। স্যার 8018। 8018। নেক্সট 9019। জি স্যার। আর কে? 7045। 7045। জি স্যার। আর কেউ আছে? 7026। 7000। বলো 7000 কত? স্যার 9015। 9015। নেক্সট 9026। 9026। 9009। 7009। 7007। আর কেউ আছো? 7007। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে? আমি আজকের থেকে জয়েন করছি, তো তার জন্য। কোন অধ্যায় পরীক্ষা হবে? আমরা জি স্যার, কোন অধ্যায় থেকে আসবে পরীক্ষা? হ্যাঁ, তোমাদের আমরা জুমে যে পরীক্ষাটা নিব সেটা আমি যে অধ্যায়টা পড়াচ্ছি এবং গফুর স্যার যে অধ্যায় পড়াচ্ছেন এই অধ্যায় থেকেই পরীক্ষা নিব। ঠিক আছে? তার মানে গফুর স্যার তোমাদের পড়াচ্ছেন, এখনো মনে হয় 3 নম্বর অধ্যায় শেষ করেন নাই। তো 3 অধ্যায় এবং আমি পাস করাচ্ছি এই 5 অধ্যায়, 2টো অধ্যায় থেকেই পরীক্ষা নিব। যদি জুমে তো তোমাদের বেশি
অর্থাৎ পুরো 100 মার্কের বা 80 মার্কের পরীক্ষা নেওয়া যায় না, যাবে না আর কি। তো সে কারণে যেহেতু টাইম লিমিটেশন আছে আমাদের, সেজন্য আমরা দুটো অধ্যায় থেকে পরীক্ষা নিব। আর এরপরে যখন আমরা প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা নিব বড় আঙ্গিকে, তখন আমরা পূর্ণ মার্কেই পরীক্ষা নিব। ঠিক আছে, বিকল্প পন্থায় আমরা নেওয়ার চেষ্টা করব। স্যার আমাদের টেস্ট পরীক্ষা কবে হবে? টেস্ট পরীক্ষা হবে এটা এখনো আমরা সুনির্দিষ্ট ডেটটা জানতে পারি নাই। এটা তো আসলে বোর্ড নিয়ন্ত্রিত, বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের কলেজ কর্তৃপক্ষ যেভাবে নিবেন, নির্দেশনা আমাদেরকে দিবেন, সেইভাবে অর্থাৎ সেই রুটিন ওয়াইজ পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছি। আমাদের তো ফর্ম ফিল আপও হয় নাই। হ্যাঁ, তোমাদের ফর্ম ফিল আপ হয় নাই শারমিন? জি স্যার। হ্যাঁ, সবই হবে, সময় মতো দেখবা সবই হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করো। তো তোমাদের প্রতি আমাদের ভাগ্য যদি এই যে বর্তমান যারা পরীক্ষার্থী ওদের মতো হয়ে যায় তাহলে তো সমস্যা। না, আশা করি তোমাদের ওইরকম হবে না, কারণ করোনা তো দিন দিন কমে যাচ্ছে এবং আশা করি খুব অল্প দিনের ভিতরেই অবস্থার পরিবর্তন হবে। আর তোমরা ইনশাল্লাহ আশা করি তোমরা এই সেশন জোটের মধ্যে পড়বা না, আশা করি। ঠিক আছে স্যার আমাদের কি প্র্যাকটিক্যাল কোনো কিছু দিছেন? প্র্যাকটিক্যাল তোমাদের এর আগে যা যা করানো হয়েছে ওইটার ভিত্তিতেই। আর একটা বিষয় লক্ষ্য করবা, যা করাচ্ছি আমি, এই যে পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রামিং যেটা করানো হচ্ছে, এটা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল। তার মানে প্রোগ্রাম গুলোই প্র্যাকটিক্যাল। এই যে প্রোগ্রাম এখন তোমরা করতেছো, এটা যদি থিওরিটা বুঝতে পারো, থিওরির জন্য তোমাদের প্রশ্ন থাকবে, আবার এইগুলোই হুবহু প্র্যাকটিক্যালেও করতে হবে, কম্পিউটারে করে রেজাল্টটা দেখাতে হবে। অতএব এগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড চ্যাপ্টার, একসাথে দুইটা কাজই তোমাদের হয়ে যাচ্ছে। তার মানে 5 স্যার পরীক্ষা 4 আর 5 এই দুটো অধ্যায় থেকে হবে। হ্যাঁ বলো। স্যার পরীক্ষাগুলো কি এমটির পরীক্ষা হবে? এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ আমরা নিব, তারপরে সৃজনশীলও একটা দিয়ে দিতে পারি। তো তার মানে এগুলো সুনির্দিষ্ট দিক নির্দেশনা তোমাদের পরীক্ষার আগে আমরা জানিয়ে দিব। ওকে, তো টাইমটা শেষ হয়ে গেছে, এখনই কেটে যাবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। তো আগামী ক্লাসে অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, আর তোমাদের বান্ধবীদের মধ্যে যারা আজকে অনুপস্থিত আছে ওদের সাথে একটু যোগাযোগ করবা, যাতে সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকে। ওকে, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।